ওদিকে তন্ত্রবুড়ির যজ্ঞ করতে করতে হঠাৎ করে দমকা এক হাওয়া এসে তার যজ্ঞের আগুন নিভিয়ে দেয়। এটা কি হলো? হঠাৎ করে এমন সর্বনাশ কি করে হয়ে গেল? না 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 না, এটা কিছুতেই হতে পারে না, এটা হতেই পারে না। কি হয়েছে কি দিদি? তুমি হঠাৎ করে এরকম অস্থির অস্থির কেন করছো? কোনো ক্ষতি হয়ে গেছে নাকি? কি হয়েছে সেটা কি তুই দেখতে পাচ্ছিস না? আমি এতটা সময় ধরে যজ্ঞ করছিলাম, হঠাৎ করে কোথা থেকে একটা দমকা হাওয়া এসে আমার যজ্ঞের আগুন নিমিষের মধ্যে নিভিয়ে দিল। দিদি, তুমি এতটা ভেঙে পড়ো না তো। আমাদের সামনে যতই বিপদ আসুক না কেন, আমরা দু বোনে মিলে সেই বিপদ মোকাবেলা করব। আর তাছাড়া তুমি চাইলে তো আবার নতুন করে যজ্ঞ করে বিপদ কাটানোর একটা ব্যবস্থা করতেই পারো। জানি না আমি আবার নতুন করে আমার এই বিপদের সম্ভাবনাকে কতটুকু মোকাবেলা করতে পারবো আমি, তবে আমিও তন্ত্রপুরী, চেষ্টার কোনো কমতি আমি রাখবো না। আমার যজ্ঞের আগুন নিভে গিয়েছে তো কি হয়েছে, আমি আবার আমার যজ্ঞ করব, আর কোনোভাবে সেই যজ্ঞের আগুন নিভতে দেব না। আর এবার লাগলে আমি মহাযজ্ঞ করব। হ্যাঁ দিদি, সেটাই ভালো হবে। আর তাছাড়া আমি এটা বুঝতে পারছি না যে হঠাৎ করে আমাদের কোন দিক থেকেই বা বিপদ আসতে পারে। কোন দিক থেকে বিপদ আসবে আর না আসবে সেটা আমিও বুঝতে পারছি না, তবে বিপদ যে একটা আসবে সেটা খুব ভালো করে আমি বুঝতে পারছি। আর তাই তো এখন থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমি এক্ষুনি আমার মহাযজ্ঞ শুরু করব। রাত অনেক গভীর হয়ে যায়। অভাগী ঘুমানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই যেন তার দু চোখে ঘুম আসে না। সেই তখন থেকে আমি ঘুমানোর এত চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে কিছুতেই আমার ঘুম আসছে না। মনের মধ্যে কেমন যেন অস্থির অস্থির করছে। আর তাছাড়া আজ রূপা দিদিকে খুঁজে বের করার সময় যে ঘটনাটি ঘটেছে আমার সাথে, সেটা কিছুতেই আমার স্বাভাবিক মনে হচ্ছে না। আমি ওই নাগিনী আর ওই তোতা পাখির ব্যাপারটা কিছুতেই ভুলতে পারছি না। আর হঠাৎ করে আমাকে ওই নাগিনীটাই বা কেন সাহায্য করলো? ও তো চাইলেই আমার ক্ষতি করতে পারতো। আর তাছাড়া ওই তোতা পাখিটা যতক্ষণ আমার কাছে থাকে আমার মনে হয় আমার খুব কাছের মানুষ আমার কাছেই রয়েছে। আর এই তো আজ এখন পর্যন্ত ওই তোতা পাখিটা আমার কাছাকাছি নেই। আর আমার মনে হচ্ছে আমার খুব কাছের মানুষ আমার থেকে অনেক দূরে চলে গেছে। এমনটা হওয়ার কারণ কি? না না, আমাকে সব কিছু জানতেই হবে। আমি এক কাজ করি, আমি বড় সাধু বাবার সাথে একবার দেখা করি। আমার বিশ্বাস সাধু বাবা নিশ্চয়ই আমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু কোথায় কোথায় আছে সাধু বাবা সেটাই তো আমি জানি না। কিন্তু তারপরও যে করেই হোক সাধু বাবাকে আমাকে খুঁজে বের করতেই হবে। এই সব কথা ভাবতে ভাবতে অভাগী ঘুমিয়ে পড়ে। আর সকাল হয়ে যায়। ওদিকে সকাল সকাল রাঘব রাজমুকুট মাথায় পরে রাজ সিংহাসনে বসে পড়ে। প্রহরী, আমাকে কেমন দেখাচ্ছে বলতে পারো? আমাকে কি এই রাজ্যের রাজা হিসাবে মানিয়েছে? মানিয়েছে, অবশ্যই মানিয়েছে তো দেখতে পাচ্ছি। একদম মহারাজের মতো লাগছে। আর মনে হচ্ছে এই রাজ্যের রাজা হওয়ার যোগ্য শুধুমাত্র আপনারই রয়েছে। সেটা তো আমি জানি, আর তাই তো এই রাজ্যের রাজা হওয়ার জন্য আমি এত কিছু করেছি। অবশেষে আমি রাজ মুকুট মাথায় পরে এই রাজ সিংহাসনে বসতে পেরেছি। আর তাই আজ থেকে আমি এই রাজ্যের রাজা। এখন থেকে আমার শাসন চলবে এই রাজ্যে। হ্যাঁ, এখন এই রাজ্যের সবাই আপনাকে মহারাজ মেনে নিলেই হয়। হ্যাঁ, সবাই আমাকে রাজা হিসাবে মেনে নেবে, আর সেই ব্যবস্থাও আমি করব। কিন্তু প্রহরী, প্রজারা কোথায়? প্রজারা তো এখন পর্যন্ত রাজপ্রাসাদে এলো না। মহারাজ, সব প্রজারা চলে এসেছে, কিন্তু এই রাজ্যে এত সব প্রজাকে তো আর এই রাজদরবারে জায়গা দেওয়া সম্ভব নয়। সবাই রাজপ্রাসাদের বাইরে আপনার জন্য অপেক্ষা করছে। সবাই নতুন রাজাকে অভ্যর্থনা জানাতে চায়। আর তাই তো আপনাকে কষ্ট করে রাজপ্রাসাদের বাইরে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই যাব, কেন নয়। আমি এক্ষুনি সবার সাথে দেখা করার জন্য রাজপ্রাসাদের বাইরে যাব। ওদিকে সকাল সকাল রূপা অভাগীদের বাড়িতে এসে হাজির হয়।
অভাগী, অভাগী, কোথায় তুই? বাড়িতে আছিস? তখনই অভাগী ঘর থেকে বেরিয়ে আসে। এ কি রূপা দিদি, তুমি এত সকাল সকাল আমাদের বাড়িতে? কি হয়েছে? কি মোড়ল মশাইয়ের শরীর ঠিক আছে তো? অভাগী, আমি তোর কাছে বিশেষ একটি কারণে এসেছি। আর তাছাড়া আমি কাল সারা রাত অনেক চিন্তা ভাবনা করে দেখেছি। আমি শুধু শুধু তোকে দোষারোপ করে গেছি। তুই যদি দোষী হতি তাহলে তুই আমাকে উদ্ধার করতে যেতি না, আর আমাকে বাড়িতেও ফিরিয়ে আনতি না। যাই হোক রূপা দিদি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এখন তুমি বলো তো, কি বিশেষ কারণে তুমি এসেছো? মোড়ল মশাইয়ের কিছু হয়নি তো আবার? না না বাবা, ঠিক আছে। তবে আমি আমার মায়ের জন্য এসেছি রে। আমার মনে হয় তুই একমাত্র পারবি আমার মাকে উদ্ধার করতে। গিন্নিমাকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো আমি? মানে রূপা দিদি, তুমি আমাকে সবকিছু খুলে বলো তো, গিন্নিমা এখন কোথায় আছে? আর তার ব্যাপারে আমাকে সবটা জানতে হবে। এরপর রূপা অভাগীকে তার গিন্নিমায়ের ব্যাপারে সব কিছু খুলে বলে। কি বলছো কি রূপা দিদি, এত কিছু হয়ে গেছে? ওই কানে বুড়ি কিনা আমাকে দোষারোপ করে গেছে? তবে রূপা দিদি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, যে কোনো উপায়ে হোক না কেন আমি গিন্নিমাকে তার আসল রূপে ফিরিয়ে দেব, আর তোমার কাছেও ফিরিয়ে দেব। তবে তার আগে আমাদের দুজনকে যে তোমার মায়ের কাছে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল আমরা সেটাই করি অভাগী, আমরা আমার মায়ের কাছে যাই। কি হলো কি দাসী, তুমি ফিরে এলে? আর একা একা কেন? রাজগণক কোথায়? তাকে কি সাথে করে নিয়ে আসোনি? না না রাজকুমার, আমি রাজগণককে নিয়ে আসতে পারিনি, কারণ রাজগণকের সাথে তোমার দেখাই হয়নি। রাজগণকের কুটিরে গিয়ে দেখি রাজগণক কুটিরে নেই। এমনকি আশেপাশে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু তারপরও রাজগণকের কোনো খোঁজ পাইনি। এখন রাজগণক যে আসলে কোথায় আছে সেটা আমি জানি না রাজপুত্তর। কি বলছো কি? হঠাৎ করে রাজগণক কোথায় গেল? রাজগণক তো ওনার কুঠিরে ছাড়া কোথাও যাওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমিও জানি, কিন্তু রাজগণককে তো কোথাও পেলাম না। রাজকুমার, রাজগণককে নিয়ে তো এখন আমার বড্ড চিন্তা হচ্ছে। রাজগণকের আবার কোনো বিপদ আপদ হলো না তো? হতেই পারে, রাজগণকের বিপদ হতেই পারে, কারণ ওই রাঘবকে তো বিশ্বাস নেই। রাঘব কখন কার উপর কিভাবে আক্রমণ করে সেটা তো আমরা কিছুতেই বুঝতে পারছি না। আর তাই এবার আমাকে যা করার করতে হবে। কিন্তু রাজকুমার, কি করবেন কি আপনি? আমি রাজগণককে খুঁজে না পেয়ে যখন ফিরছিলাম তখন রাজ্যের সবাই বলা বলি করছিল রাজ্যে নাকি নতুন রাজার অভিষেক হয়েছে। তার মানে কি ওই রাঘব রাজমুকুট পরে রাজ সিংহাসনে বসে পড়েছে? ও যেটা করতে চাইছে সেটা করতে থাক, তবে এবার ওর সময় ঘনিয়ে এসেছে। ওকে যে শাস্তি পেতেই হবে। ওদিকে রূপার অভাগী আর একটু দেরি না করে রূপার মায়ের কাছে চলে যায়। এ কি রূপা দিদি, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? এখানে তো একটা মূর্তি পড়ে আছে। অভাগী, তুই ভালো করে দেখ, এটা সাধারণ কোনো মূর্তি নয়, এটা হলো আমার মায়ের মূর্তি। আমার মাকে এখানে এভাবে পাথর বানিয়ে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো রূপা দিদি, তুমি ঠিকই বলেছো। কিন্তু ওনাকে এভাবে কে পাথর বানিয়ে রাখবে বলো তো? সেটা আমিও জানি না, তবে ঘানি বুড়ি বলেছিল তুই নাকি কোনো একজন সাধুর শক্তি নিয়ে আমার মাকে এখানে এভাবে পাথর বানিয়ে নিয়ে রেখেছিস। আর এখন তো আমার মনে হচ্ছে তুই নয়, ওই ঘানি বুড়ি নিশ্চয় কোনোভাবে আমার মাকে এখানে পাথর বানিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আমারও তো সেটা মনে হচ্ছে, কিন্তু আমাদের গিন্নিমাকে আমাদেরকে তো সুস্থ করতে হবে। আমার কি মনে হয় তুই জানিস, তুই যদি সত্যি কোনো সাধু বাবাকে চিনে থাকিস, সেই সাধু বাবাকে যদি তুই বলিস তাহলে নিশ্চয়ই সে আমার মাকে সুস্থ করে দেবে। তুই তোর সাধু বাবাকে একটু স্মরণ কর না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমার একজন সাধু বাবার সাথে পরিচয় আছে, আর সে অনেক ভালো মানুষ। আর তাছাড়া সে কোথায় আছে সেটাও তো আমি জানি না। তখনই সেখানে সাধু বাবা এসে হাজির হয়। শুধুমাত্র একটি ভুলের কারণে আমি এখানে এভাবে বন্দি হয়ে আছি। এখন কি করব আমি? ওই রাঘব তো নিজের রাজমুকুট পরে রাজ সিংহাসনে বসে গিয়েছে, আর এই রাজ্যের রাজা হয়ে বসছে, আর আমাকে বন্দি করে এখানে এভাবে আটকে রেখেছে। আমি তো চাইলেও রাজকুমারের কাছে গিয়ে সবকিছুর কোনো খবর জানাতে পারছি না। ওদিকে হয়তোবা রাজকুমার আমাকে খুঁজে বেড়াচ্ছে। তাছাড়া
রাজকুমার কোথায় বা গেল এটাও জানি না। সে তো রাজপ্রাসাদেও আসেনি। রানীমাকে নিয়ে এখন কোথায় আছে, কি করছে, না না কিছুই ভাবতে পারছি না। আমি রাজ্যের গণক হয়েও রাজ পরিবারের এমন বিপদে সাহায্য করতে পারলাম না। চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই সফল হতে পারিনি। ওই রাঘবের কাছে আমি বারবার পরাজিত হয়েছি। একবার তো রাঘবের হাত থেকে কোনো রকম পালিয়েছিলাম, কিন্তু এবার কি করে আমি এখান থেকে নিজেকে মুক্ত করব? সকাল সকাল মেয়েটা অভাগীর কাছে গেল, বলল ও আর অভাগী মিলে নাকি আমার গিন্নিকে ফিরিয়ে আনবে। আমি জানি অভাগী যদি চেষ্টা করে তাহলে রূপার মতো আমার গিন্নিকেও আমার কাছে ফিরিয়ে দিতে পারবে, কিন্তু এতে করে তো মেয়েটার উপরে অনেক বেশি চাপ হয়ে যাবে। কিন্তু তারপরেও যে আমি আমার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য এতটুকু স্বার্থপর হয়ে গেছি, তবে আমিও কথা দিচ্ছি অভাগী আমার গিন্নিকে ফিরিয়ে আনার পর ওকে আমি আর কষ্ট করতে দেব না। ওকে আমি আমার বাড়িতে এনে রাখবো, আমার নিজের মেয়ের মতো করে ওকে আমার কাছে রাখবো। তবে ওরা কি আসলেই পারবে আমার গিন্নিকে আমার কাছে ফিরিয়ে আনতে? হে বিধাতা, তুমি ওদের সহায় থেকো, ওরা যেন সফল হয়ে ফিরতে পারে। কি হলো কি মা, আমাকে বুঝি তোর প্রয়োজন? বল মা, কি দরকার? আমি তোর কাছে এসেছি। সাধু বাবা, আপনি এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। সাধু বাবা, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আর সেটা হলো এই যে গিন্নিমাকে দেখতে পাচ্ছেন মূর্তি অবস্থায়, আপনি দয়া করে গিন্নিমাকে তার নিজের রূপে ফিরিয়ে দিন না। অভাগী, তুই আমার কাছে কিছু একটা চেয়েছিস আর আমি সেটা দেব না? সেটা কি কখনো হতে পারে? তোর মনের আশা আমি ঠিকই পূরণ করব। সত্যি বলছেন সাধু বাবা? তাহলে এক্ষুনি গিন্নিমাকে আপনি তার আসল রূপে ফিরিয়ে দিন, তাকে এই পাথরের মূর্তি থেকে মুক্ত করুন। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।